আচ্ছা দেখো, তাহলে আমরা আবার শুরু করি। যে আমরা আলোচনা করছিলাম প্রচ্ছেদনের। তাহলে প্রচ্ছেদন তিন ধরনের আছে আমরা জানি। যে একটা হলো পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, তাই না? মানে পাতার মধ্যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে পানিগুলা বাষ্পাকারে বের হয়, এটাকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, তাই না? পত্র আর রন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র, তাই না? পাতার মধ্যে ছিদ্র। আরেকটা বললাম হচ্ছে কিউটিকুলার প্রচ্ছেদন, অর্থাৎ পাতার উপরে মোম জাতীয় বা লিপিড জাতীয় আস্তরণ থাকে, সেটা ভেদ করে যদি প্রচ্ছেদন হয় তখন এর নাম হয় কিউটিকুলার প্রচ্ছেদন। এসব ক্ষেত্রে অল্প প্রচ্ছেদন হয়। মরুভূমি দেশগুলোতে এরকম কিউটিন আবরণ দেওয়া থাকে, মানে মোম জাতীয় আবরণ দেওয়া থাকে যেন আর কি বেশি প্রচ্ছেদন না হয়, তাই না? এটা হলো কিউটিকুলার প্রচ্ছেদন। আচ্ছা, লাস্ট হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছেদন। এটা একটু কঠিন, তাই এটা একটু ভালো করে খেয়াল করো। তোমরা পরে আসলাম, মানে ক্লাসের মাঝে আসছো, এই জন্য একটু ভালো করে খেয়াল করো, বুঝতে না পারলে বলবা, ঠিক আছে? তো আমাদের যে কোনো উদ্ভিদ কাণ্ডে যেটা হয়, বাইরের দিকে এপিডার্মিস থাকে, নিচের দিকে হাইপোডার্মিস। এপিডার্মিস মানে বহিঃত্বক, হাইপোডার্মিস মানে অধোত্বক, তাই না? এপিডার্মিসের নিচে যেটা সেটাই হলো যে অধোত্বক বা হাইপোডার্মিস। হাইপোডার্মিসের কোষগুলো আয়তাকার ধরনের হয়। এখন উদ্ভিদের যেটা হয়, নিচে তো আরো অনেক কোষ আছে, উদ্ভিদের যেটা হয়, গাছ যখন মোটা হয় তখন কিন্তু উদ্ভিদের শুধু পাতা দিয়ে প্রচ্ছেদন হলেই হয় না, পাতা দিয়ে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করলেই হয় না, গোটা শরীরেই তার অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আদান প্রদান দরকার হয়, যেহেতু তারা তো কোষ, তাই না? তাহলে কোষের তো অক্সিজেন লাগবে শ্বসন ক্রিয়ার জন্য, এবং কার্বন ডাই অক্সাইডও কিন্তু বের হয়ে যাইতে হবে। তো তখন উদ্ভিদের কিছু হরমোনের কারণে কি হয়, যে এইখানে ধরো নিচের দিকে আছে গোল গোল কোষ, যারা প্যারেনকিয়াম জাতীয় কোষ, কিন্তু উপরের দিকে তো হাইপোডার্মিস, উপরের দিকে হাইপোডার্মিস। এখন এই পর্যন্ত ধরো কার্বন ডাই অক্সাইড বের হওয়ার জন্য গেল, আন্তঃকোষীয় ফাঁক আছে, কিন্তু এইখানে যাওয়ার সময় আর যাইতে পারে না, কারণ এরা আয়তাকার কোষ, আয়তাকার কোষ ভেদ করে আর কার্বন ডাই অক্সাইড যাইতে পারবে না। কার্বন ডাই অক্সাইড যদি না যায় তাহলে সেটা উদ্ভিদের জন্য ক্ষতির কারণ, কোষের মধ্যে কার্বন ডাই অক্সাইড বেশি জমে গেলে ক্ষতির কারণ, এটা তো বজ্র পদার্থের মতো। তখন কিছু হরমোনের কারণে কি হয়, এই আয়তাকার কোষগুলা কি হয়, গোল গোল কোষে পরিণত হয়ে যায়। এই যে এখানে দেখাচ্ছি, তো গোল গোল কোষে যখনই পরিণত হয়ে যাবে এরা, তখন কি হবে, গোল গোল কোষে পরিণত হলে গোল গোল কোষগুলা কিন্তু একটু সাইজে বড় হয় আয়তাকার কোষের তুলনায়। তাহলে তখনই এখানে যখনই গোল গোল কোষ হবে, তখন যেটা হবে, এইখানে একটা চাপ পড়বে, এপিডার্মিসে একটা চাপ পড়বে, কারণ বড় বড় কোষ তো, বড় বড় কোষের জায়গা বেশি লাগবে। আয়তাকার কোষগুলো সুন্দরভাবে থাকতে পারে, কিন্তু বড় বড় গোল কোষ যখন তৈরি হবে তখন কিন্তু বাইরের দিকে একটা চাপ তৈরি হবে জায়গা দেওয়ার জন্য, তখন বাইরের কোষগুলো ফেটে যাবে। ফেটে গেলে তখন কিন্তু বাকলে দেখো যে অনেক ছিদ্র, কিন্তু তোমরা দেখছো বাকল দেখোনি, এরকম কেউ আসো গাছের বাকল দেখোনি? হ্যাঁ, তা অবশ্যই রাতিন হলে বলতে ঠিক কথাই না, রাতিন হলে অবশ্যই বলতে দেখিনি, ঠিক আছে, তাহলে তোমরা সবাই বাকল দেখছো, তাই না? আচ্ছা, তো বাকলে দেখো যে বাইরের দিকে কিন্তু ফেটে ফেটে যায় না, ফাটা ফাটা দাগ না? তো গাছ যখন মোটা হয় তখনই তো বাকল হয়, আর তখনই কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান দরকার হয়ে পড়ে, তখন কিন্তু বাকলে ফাটা ফাটা দাগ, ওই যে ফাটা ফাটা দাগ না, সেটা কিন্তু ভিতরের দিকে এই যে কিছু কোষ রূপান্তরিত হয়ে গোল গোল কোষে পরিণত হয় জায়গায় জায়গায়, তাদের জায়গা দেওয়ার জন্য বাইরের দিকের কোষগুলো ফেটে যায়। ফেটে গেলে এখানে যে ছিদ্র হলো, এই ছিদ্রতে সহজেই কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাইতে পারে, অক্সিজেনও ভিতরে ঢুকতে পারে। এই জন্য লেন্টিসেলের বাংলা অর্থই কিন্তু যে বায়ু চলাচলের ছিদ্র। লেন্টিসেলের বাংলা অর্থ কি? বায়ু চলাচলের ছিদ্র। এটা মনে রাখবা, লেন্টিসেলের বাংলা অর্থ বায়ু চলাচলের ছিদ্র। তাহলে কিন্তু জিনিসটা সহজ হবে, তুমি যখন মাতৃভাষায় কিছু বুঝবা তখন কিন্তু সেটা তোমার বেশি মনে থাকবে। আর মাতৃভাষায় না বুঝে বইয়ে যা আছে জাস্ট মুখস্থ করছো, এইটা কিন্তু তোমার কিন্তু বেশি দিন টেকসই হবে না। মাতৃভাষায় বুঝতে হবে এটার অর্থটা কি, তাই কি না? তাহলে হলো বায়ু চলাচলের রাস্তা হয়ে যায় কখন, যখন এই আয়তাকার কোষগুলো গোল গোল কোষে পরিণত হয়। গোল গোল কোষে পরিণত হলে তখন বাইরের দিকের কোষের উপরে প্রেসার পড়ে, কারণ তারা আয়তনে বড়, আয়তনে বড় হলে অটোমেটিকলি বাইরে সব দিকে একটা প্রেসারে বাইরের দিকের কোষ ফেটে যায়। ওই জন্য দেখবা বাকলে জায়গায় জায়গায় ফাটা ফাটা থাকে না, ওইটাই কিন্তু আসলে লেন্টিসেল বা বাতাস চলাচলের রাস্তা, ওদিক দিয়ে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান ঘটে। এটাকে বলা হয় লেন্টিকুলার প্রচ্ছেদন। বুঝতে পারছো? তাহলে এই প্রচ্ছেদন তিন প্রকার।
এটা পরীক্ষায় সৃজনশীল হিসেবে খুব একটা আসতে দেখা যায় না, এমসিকিউ হিসেবে আসে, তবে আসলে তো বানায় লিখতে পারবা। তাহলে এখানে এমসিকিউর জন্য যেগুলো পড়তে হবে, হ্যাঁ, তোমরা বই নিয়ে আসবা, পরের দিন থেকে ফার্স্ট পার্ট চলছে আর কি, ফার্স্ট পার্ট বই নিয়ে আসবা, হ্যাঁ, প্রথম পত্র, তাহলে এমসিকিউ গুলো দাগানো হয়ে যাবে। হ্যাঁ, এই তাহলে দেখো এখানে হচ্ছে পত্রবন্ধ প্রস্তুতনের শতকরা 95 থেকে 98% প্রস্তুতন এই প্রক্রিয়ায় হয়, এটা এমসিকিউর জন্য পড়তে হবে। এরপরে দেখো ত্বকীয় প্রস্তুতনের ক্ষেত্রে এমসিকিউর জন্য পড়তে হবে কোনটা, শতকরা 2 থেকে 5% এই প্রক্রিয়ায় ঘটে। শেষ লাইনে দেখো আছে, তবে কিন্তু সবগুলোরই সংজ্ঞা অন্তত পড়বা। পত্ররন্ধ্রীয় প্রস্তুতন কাকে বলে, তারপরে কিউটিকুলার প্রস্তুতন কাকে বলে। এই যে কিউটিকুলার প্রস্তুতন দেখো এখানে 5 নম্বর লাইনে কিন্তু লেখা আছে, পত্র ত্বকের কিউটিকল ভেদ করে সংঘটিত প্রস্তুতনকে ত্বকীয় বা কিউটিকুলার প্রস্তুতন বলে। এগুলো কি মুখস্থ রাখতে হবে কাকে বলে, প্রকারভেদ আসলে তাহলে তোমরা এই 3টা লিখতে পারবা গয়ের জন্য আসলে। আচ্ছা, তারপরে দেখো লেন্টিকুলার প্রস্তুতনের, এখানে এটারও সংজ্ঞা পড়বা। লেন্টিকুলার, যে পানি যখন বাষ্পাকারে লেন্টিসেল পথে বেরিয়ে যায় তখন তাকে বলা হয় লেন্টিকুলার প্রস্তুতন। এটার 1% লেন্টিকুলের মাধ্যমে হয় যায় আর কি, পাতার মাধ্যমে সব থেকে বেশি যায় পানিগুলো বাষ্পাকারে। ঠিক আছে, হ্যাঁ, সিকি হিসেবে পড়ে রাখো, যদিও খুব একটা আসতে দেখা যায় না, তারপরেও পড়ে রাখবো। আচ্ছা, তারপরে এবার সরাসরি আমরা পত্ররন্ধ্রের এখানে আসবো। পত্ররন্ধ্রের গঠনটাও কিন্তু সৃজনশীল হিসেবে একবার দুইবার আসছে অন্য বোর্ডে, এই জন্য পত্ররন্ধ্রের গঠনটা গয়ের জন্য পড়ব। তো পত্ররন্ধ্রের গঠনের ক্ষেত্রে এখানে দেখো যে এই যে বলছে যে পত্ররন্ধ্র পাতার উপরিতলে অবস্থিত 2টি অর্ধ চন্দ্রাকৃতি রক্ষী কোষ। অর্ধ চন্দ্রাকৃতি কেন, দেখতে মানে অর্ধেক চাঁদের মতো, তাই না, এই জন্য। তাহলে মারুফ মাইশারা বলো তো, বুঝতে পারছো কি মাস পথে এসে বুঝা যাচ্ছে তো? হ্যাঁ, বুঝতে না পারলে বলবা, বুঝতে পারছো। তাহলে দেখো কেন এদেরকে অর্ধ চন্দ্রাকৃতি বলা হচ্ছে, কারণ দেখো যে এরকম হয় পত্ররন্ধ্রীয় সেলগুলা, এই যে এরকম যখন হয় তখন তো এটা অর্ধেক চাঁদের মতোই দেখাচ্ছে। এই জায়গায় যদিও মোটা হয়, তাহলে একটাকে যদি ধরি তাহলে চাঁদ যেমন এরকম অর্ধেক চাঁদ যখন হয় তখন তো একটু এরকম হয়, তাই না, একটু এরকম হয় না? তো এটা কিন্তু এরকম হলো না, এদিকে অবতল এদিকে উত্তল, এটাও তাই। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে, এই জায়গাতে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টের বাংলা অর্থ কি মনে আছে? ক্লোরোপ্লাস্টের বাংলা অর্থ কি বলতে পারবা? সবুজ প্লাস্টিক। সবুজ প্লাস্টিক মানে বর্ণাঢ্য। হ্যাঁ, মানে ক্লোরোস মানে হলো সবুজ, সেখান থেকে, তাই না, যে যে ক্লোরোস মানে কি সবুজ। প্লাস্ট আসছে প্লাস্টিক, হ্যাঁ, প্লাস্ট আসছে প্লাস্টিক থেকে, প্লাস্ট আসছে প্লাস্টিক থেকে। প্লাস্টিক কথাটা আসছে, প্লাস্ট মানে জীবন্ত কিছু বোঝায় আর কি প্লাস্ট বলতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যে অনেক থাকে রক্ষী কোষে, কিন্তু এরা দেখতে অর্ধেক চাঁদের মতো, এই জন্য এরকম অর্ধচন্দ্রাকৃতি বলছে। তারপর বলছে এদের দিয়ে বেষ্টিত রন্ধ্র নিয়ে গঠিত। তাহলে এই যে এখানে কিন্তু ছিদ্র হয়ে গেছে, তাই না, কেন ছিদ্র হয় আমরা আজকে শিখবো সেটা। এখানে বলছে বহু ক্লোরোপ্লাস্ট ঘন সাইটোপ্লাজম থাকে, রক্ষী কোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে, এটি খাদ্য তৈরি করে। এই যে এদের যেহেতু অনেক ক্লোরোপ্লাস্ট আছে তাহলে তারা খাবার তৈরি করবে, তাই না, ক্লোরোপ্লাস্টই তো খাবার তৈরি করে। আমাদের ক্লোরোপ্লাস্ট নাই বলে তো আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না, তাই কি না? তারপরে যে অধিকাংশ পত্ররন্ধ্র সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টায় পূর্ণ খোলা থাকে, অন্যান্য সময় আংশিক খোলা থাকে, রাত্রিতে বন্ধ থাকে। ব্যতিক্রম পাথরকুচি, সেটা মনে রাখতে হবে। কেন রাত্রে বন্ধ থাকে? আচ্ছা, পাথরকুচি এটা লজিক কি? পাথরকুচি গাছ কেন রাত্রে, মানে এদের উল্টা, দিনের বেলায় পাথরকুচি গাছ কি হয় যে বন্ধ থাকে আর রাত্রে আবার খোলা থাকে, কেন এটা হয়? কারণ পাথরকুচি গাছগুলা ম্যাক্সিমাম হলো না মরুভূমির অঞ্চলে বেশি হয়। তো তাহলে এরা মরুভূমি অঞ্চলে হয়, তো এদের তো এমনিতে পানি কম, তাই না? এখন দিনের বেলায় যদি এটা খুলে যায় তাহলে সমস্যা যে তাপমাত্রার কারণে, দিনের তাপমাত্রার কারণে অনেক বেশি প্রস্ফুটন হয়ে বের হয়ে চলে যাবে। তাই এখানে কিন্তু যে তোমার এখানে যে হরমোনগুলা কাজ করে, কিছু আয়ন কাজ করে, তারা হচ্ছে আলোতে উদ্দীপ্ত হয় না। মূলত আমরা জানি যে আমাদের যে পত্ররন্ধ্র দিনের বেলায় খুলে, সেক্ষেত্রে কিন্তু যে এই যে কোষ প্রাচীরগুলো আছে না, এখানে যে কোষ প্রাচীরগুলো, এর মধ্যে এই কোষ প্রাচীরের অংশ, এগুলো ধরো কোষ প্রাচীরের অংশ,
এখানে কিন্তু কিছু প্রোটিন থাকে। এই প্রোটিন যে আলোর প্রতি সংবেদনশীল, সূর্যালোকের উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলে না। খোলে তো, কিন্তু এটা হলো আমাদের দেশে মানে পাথরকুচি ছাড়া অন্যান্য গাছের ক্ষেত্রে আমাদের পত্ররন্ধ্র খোলার কারণ হচ্ছে যে কোষ প্রাচীরে কিছু প্রোটিন আছে। এই প্রোটিন কে বলা হয় রিসেপ্টর প্রোটিন। রিসেপ্টর মানে কি, রিসিভ করে, যারা হচ্ছে আমাদের আলো তাপমাত্রার মধ্যে নীল আলো খুব বেশি পরিমাণে গ্রহণ করে। তো গ্রহণ করার কারণেই তখন কিন্তু যে এই খুলে দেওয়ার ব্যাপারটা ঘটে। কিন্তু পাথরকুচি গাছে ওই রিসেপ্টর প্রোটিনটা নাই, যে দিনের বেলায় যে সূর্যের আলোর যে গ্রহণ করার জন্য কোষ প্রাচীরে যে রিসেপ্টর প্রোটিন থাকবে সেটা পাথরকুচিতে থাকে না বলেই দিনের বেলায় পাথরকুচিতে যতই রোদ লাগুক ও খুলে না। খোলার জন্য তো কিছু উদ্দীপক লাগবে, সেই উদ্দীপকটা হলো পাথরকুচি ছাড়া অন্যান্য গাছে আছে বলেই এই যে এইগুলো হলো রিসেপ্টর প্রোটিন। এই রিসেপ্টর প্রোটিন হলো আলোর প্রতি সংবেদনশীল, যেটা হলো আমাদের যে গাছগুলো আছে পাথরকুচি তারা সেইগুলোতে এই রিসেপ্টর প্রোটিন আছে। তাহলে অটোমেটিক্যালি খুলে যাচ্ছে। কিন্তু পাথরকুচিতে এই রিসেপ্টর প্রোটিনগুলো থাকে না। পাথরকুচিতে এই রিসেপ্টর প্রোটিন থাকে না, তাহলে দিনের বেলায় খুলবে কেন? ও তো দিনের আলোয় তো শোষণ করলে তারপরে তো খুলবে। তো এখন ওর সেই প্রোটিনই নাই, তাহলে ও কি করে খুলবে? তাই কি না? ঠিক না? ঠিক কি না? কারণ যদি হাতি না থাকে সে কি হ্যান্ডশেক করতে পারবে? যেমন ধরো গরু কি হ্যান্ডশেক করতে পারবে তোমার সাথে? করবে না। সেখানে পারবে কি করে? হাতের সাথে হাত তো ধরতেই পারবে না, তাই না? হাতি তো নাই, আমরা হ্যাঁ, তাই কি না? ওইভাবে ধরলে তো তাহলে তো মুরগিরাও হ্যান্ডশেক করতে পারবে, এক পা তুলে হ্যান্ডশেক করবে। ওদের হাত তো ডানায় পরিণত হয়েছে, তাহলে হচ্ছে ওটা তো হাত এখন। তাহলে মানে অর্থাৎ হাত থাকা লাগবে তো। যেমন বানর কিন্তু হ্যান্ডশেক করতে পারে, কারণ তো ধরো তাই না, হাতটা আছে পারে, কিন্তু সব প্রাণী তো আর হ্যান্ডশেক করতে পারবে না, থাকতে হবে। তো সেরকম পাথরকুচিতে এই রিসেপ্টর প্রোটিনটা কি থাকে না। পাথরকুচিতে এই রিসেপ্টর প্রোটিন থাকে না, এই জন্য পাথরকুচি দিনের বেলায় কি হয় না, খুলে না। এটা মনে রাখবা, তাহলে মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা। পত্ররন্ধ্রের কাজ 3, 4, 5 এই তিনটা পড়বা, ক্ষয়ের জন্য পড়ে রাখা ভালো। হ্যাঁ, 3, 4, 5। আচ্ছা, এবার দেখো, এটা খুব বেশি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পার্থক্য আসে না, বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো সিকিউ এর জন্য পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল, এটা কিন্তু খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ সৃজনশীল, বোর্ড পরীক্ষায় খুব বেশি আসে আর কি। তো দেখো, এইটার এই প্রথমে একটা বর্ণনা আছে, আর একটা বর্ণনা আছে বিজ্ঞানী সায়েরি। হ্যাঁ, তো এই বর্ণনা এখান থেকে লিখতে পারো, আবার সায়েরির বর্ণনা লিখলেও হয়ে গেল। সাধারণত এই দুইটাই আসে। তো কাহিনীটা কি ঘটে একটু দেখো, তাহলে আশা করি বুঝে ফেলবা। যে মনে করো যে এটা হলো পত্ররন্ধ্র কোষ, কিন্তু এর আশপাশে তো সহকারী কোষ আছে, মানে যাদের হলো যে যারা কিন্তু এরকম ক্লোরোপ্লাস্ট যুক্ত না, এবং তারা দেখতেও একটু ভিন্ন। এর আশপাশে যে কোষ, মনে করো এর আশপাশে কোষ, এর আশপাশে দুইটা কোষ থাকতে পারে, অনেক কোষ থাকতে পারে। হ্যাঁ, এর ধরো এর আশপাশে কোষগুলা আবার ক্লোরোপ্লাস্ট যুক্ত না। আশপাশের কোষগুলাকে সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ বলা হয়, পত্ররন্ধ্রের আশপাশে থাকা কোষ। হ্যাঁ, আর খেয়াল করো, এই সেজা তুমি কিন্তু সোজা হয়ে থাকো, তুমি সোজা হয়ে থাকো। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো, কারণ কি শুনলে পরেই পড়া বেশি মুখস্থ হয় যদি তুমি মনোযোগ দিয়ে শোনো। একবার তুমি হলো 10 বার পড়বা, আর একবার শুনবা, তুমি বানায় লিখতে পারবে, ঠিক কি না? কষ্টই করতে হবে না। সাবসিডিয়ারি কোষ আর সেকেন্ডারি কোষ না, সেকেন্ডারি ওটা আলাদা। সাবসিডিয়ারি কোষ সহকারী। হ্যাঁ, সেকেন্ডারি কোষ আলাদা। আচ্ছা, তাহলে এখন দেখো যে পাতা বলতে এরকম যে পত্ররন্ধ্র কোষ, তার সাথে এরকম সহকারী কোষ, আবার পত্ররন্ধ্র কোষ তার সাথে আশপাশে কিন্তু সহকারী কোষ থাকে। তো এখন কারণ কি সহযোগিতা করছে, এই জন্য আসলে সহকারী কি সহযোগিতা করে খেয়াল করো, এটা মনোযোগ দিয়ে শোনো, তাহলে বানায় লিখতে পারবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনলে তোমার 80% মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারছো? আর বাসায় যায় খালি একবার চোখ বোলাবা, বাস ব্রেনে সেভ হয়ে যাবে। ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, আর বাসায় যায় একবার খালি চোখ বোলাতে হবে, তাহলে তুমি ওকে, আর সমস্যা নাই। সৃজনশীল মানে কি? সৃজনশীলতা বইয়ের ভাষা কোনোদিনও আমরা তো খাতা দেখি, অনেক বছর ধরে দেখছি, কিন্তু কোনোদিনও
আমরা কখনো বই চেক করে দেখি বইয়ের ভাষা অনুযায়ী লিখছে কিনা? এটা তো দেখি না। বুঝতে পারছো? এটাই তো সৃজনশীলতা। তুমি নিজে বানাই লিখছো তোমার ভাষাতে। হ্যাঁ, হ্যাঁ, আঞ্চলিক ভাষা দেওয়া যাবে না তাই বলে আঞ্চলিক ভাষা একটু যদি লেখো তাহলে তো বুঝতেই পারা যাবে না, তাই না? এখন তুমি যদি নোয়াখালী ভাষায় লেখো তাহলে তো বোঝা যাবে না, তাই কি না? এটা মানে যেটা আসল ভাষা সেইভাবে তুমি লিখবা তাহলেই হবে। আচ্ছা, দেখো তোমার কি হয় যে দিনের বেলায় যখন দিন হয় তখন কিন্তু এরকম, কিন্তু রাত্রেবেলায় কিন্তু এরকম না। রাত্রেবেলায় এরকম অবস্থা থাকে। এই যে কোষটা দেখছো, রাত্রেবেলায় কিন্তু এইভাবে করে বন্ধ আছে। স্বাভাবিক অবস্থায় কোষটা এরকম বন্ধ, এরকম বন্ধ, এরকম থাকে। আর এর আশপাশে তো সহকারী কোষ, এখানে ধরো ক্লোরোপ্লাস্ট অনেক থাকে, আমরা একটা দুটো দেখালাম। আশপাশে কি সহকারী কোষ। একজন পরীক্ষার খাতায় সহকারী কোষ চিহ্নিত করতে যায় লিখছে সরকারি কোষ। আমি ভাবছিলাম মনে মনে সরকারি কোষ। হ্যাঁ, তা আমাকে দেখা অবাক, কোষ আবার সরকারি হয়? সরকার কি কোষ মানাইছে নাকি যে সরকারি কোষ হবে? লিখছে সরকারি কোষ। হ্যাঁ, হাসির বিষয় না। একটা বানান ভুলের একটা এমন এমন জায়গায় বানান ভুল যেটা কিন্তু মানে আপত্তিকর, মানে আপত্তিকর, তাই না? যে এবং এরকম 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 ঘটনা কিন্তু আছে। একবার পরীক্ষার হলে কিন্তু এরকম মানে ক্লাস 7 এর পরীক্ষাতে এরকম ছিল। ওই যে পদ কাকে বলে, কত প্রকার কি কি, এটা হলো এটা পরীক্ষার কোশ্চেনে স্যার কোশ্চেন করতে গেছে কিন্তু প্রিন্টিং মিস্টেকে এখানে একটা এটা সত্যিকারের কাহিনী, এটা সত্যিকারের কাহিনী, বুঝছো? আচ্ছা, এটা অন্য একদিন বলবো, একদিনে। তবে হ্যাঁ, দরকার আছে একটু হাসি, কারণ এটা আবার ব্রেইনে রিফ্রেশ, তাই কি না? আচ্ছা, হ্যাঁ, দেখো তাহলে এখন এটা হলো রাত্রের দৃশ্য। এটা কি রাত্রের দৃশ্য? রাত্রে এরকম থাকে। হ্যাঁ, এখন এদের তো আগেই বলেছি, এদের কিন্তু কি আছে, এই জায়গাগুলোতে কিছু রিসেপ্টর প্রোটিন আছে। এই জায়গাগুলোতে কিছু রিসেপ্টর প্রোটিন আছে। এইবার দিন হলো মনে করো, হ্যাঁ, যেই মাত্র দিন হলো, ওই যে দিনের আলোর মধ্যে বিশেষ করে নীল আলো যেটা আছে, ওই নীল আলো, হ্যাঁ, নীল আলোটা তোমার এই রিসেপ্টর প্রোটিন এইটাকে খুবই উদ্দীপ্ত করে, এই প্রোটিনকে উদ্দীপ্ত করে ফেলে। হ্যাঁ, যখন এই প্রোটিন উদ্দীপ্ত হয়ে যাবে তখন একটা কাহিনী ঘটবে। কি কাহিনী ঘটবে? যে আলো পড়ার সাথে সাথে যখন আলো পড়বে তখন কিন্তু এই ক্লোরোপ্লাস্ট গুলাও অ্যাক্টিভ হয়ে যাবে, সক্রিয় হয়ে যাবে। ক্লোরোপ্লাস্ট তখন হচ্ছে শর্করা তৈরির কাজটা শুরু করে দিবে। এটা তো রাতের বেলায়। হ্যাঁ, রাতের বেলা। তো না, এটা তো রাতের বেলা তো, কিন্তু দিন হলো মনে করো দিনের বেলা তো। হ্যাঁ, তো এটা ধরো রাতের বেলা। তো এই যে এরকম হচ্ছে তখন যখন এখানে আলোক রশ্মি এখানে এটা উদ্দীপ্ত হলো এবং কিছু আলো এটাকে সালোক সংশ্লেষণ ঘটাতে শুরু করলো। যখন এই সালোক সংশ্লেষণ ঘটাতে শুরু করে এখানে দিনের বেলায় কিন্তু ঘটছে, তখন কি হয়, এবার এখানে আসো, এখানে শর্করা তৈরি হচ্ছে। আর যখনই শর্করা তৈরি হবে তখন কিন্তু এখানে ঘনত্ব বেড়ে যাবে। মানে কি, এর মধ্যে দিনের বেলায় এখানে ঘনত্ব বেড়ে যাবে। যখন ঘনত্ব বেড়ে যাবে, মানে ধরো গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে কি ঘনত্ব বাড়বে না? তো ঘনত্ব বেড়ে গেলে আমরা জানি যে অভিস্রাবণের একটা নিয়ম কি, যে অল্প ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে দ্রাবক যায়, তাই না? অভিস্রাবণ মনে রাখতে হবে সব সময়, অভিস্রাবণে অ আছে। অ মানে অল্প, অল্প থেকে বেশি। অভিস্রাবণে অ আছে, অ মানে কি অল্প থেকে বেশি, এটা সব সময় মাথায় রাখতে হবে। আর যখন ব্যাপন কথাটা আসবে তখন কিন্তু মনে রাখতে হবে ব্যাপনে ব আছে, ব মানে বেয়াদব না, সব ব মানে বেয়াদব না। তাহলে ব্যাতে কি হয়, বেশি, বেশি থেকে কম, এইটা মাথায় রাখলে কখনো উল্টা পাল্টা হবে না। তাহলে এখন মনে করো এখানে প্রচুর পরিমাণে গ্লুকোজ তৈরি হয়ে যাবে যখন দিনের বেলা, তখন কিন্তু এটার ঘনত্ব বেশি হয়ে গেছে, আর এখানে তো গ্লুকোজ তৈরি হয়নি, তাহলে এটার ঘনত্ব কম। তাহলে কম ঘনত্ব বা অল্প ঘনত্ব দ্রবণ থেকে দ্রাবক গুলা কি করবে, এর মধ্যে ঢুকতে শুরু করে দেবে, তাই কি না? যখনই এর মধ্যে ঢুকবে তার মানে কি, এই জিনিসটা যখন সকাল হয়েছে তখন কি হচ্ছে, এর মধ্যে পানি ঢুকছে, পানি ঢুকতে ঢুকতে এটা ফুলতে শুরু করবে, তাই না? স্ফীত হতে শুরু করবে, পানি ঢুকছে না, স্ফীত হবে পানি ঢোকার কারণে। স্ফীত হয়ে গেলে তখন হচ্ছে এরা পাতলা, এটা মোটা, হ্যাঁ, তো পাতলাটাই তো ফুলবে। পাতলাটা যখন এদিকে ফুলতে থাকবে তখন এই কোষটা যে অটোমেটিক্যালি বেঁকে যাবে। এখানে মাইক্রোফাইবিল থাকবে, আড়াআড়ি থাকে, মানে এই বরাবর থাকে। তো এইটা তখন হচ্ছে সংকুচিত হয়ে যায়, এদিকে চাপ পড়ে পাতলা, এদিকে চাপ পড়ার কারণে এটা এদিকে সরে যায়, চাপ পড়ার কারণে এটা এদিকে সরে যায়। যেমন ধরো আমাদের পেটের কথাই ধরো,
আমাদের পেট যদি আমরা খুব খাই তো আমাদের কি পিঠ ফুলবে কখনো? পিঠ ফুলবে? পিঠে যেহেতু মেরুদণ্ড আছে তাই না, তাহলে পিঠ কি ফুলবে? ফুলবে না। তুমি অনেক খাইছো, পানি টানি খাইয়ে ফেলছো, তখন কি পেট সামনের দিকে আগায় যাবে, কিন্তু পিঠ কখনোই ফুলবে না। বরঞ্চ কি হয় জানো, যাদের পেট বেশি উঁচা হয় তারা কিন্তু সোজাভাবে হাঁটতে পারে না, তারা একটু এইভাবে করে হাঁটে। দেখেছো কি? দেখেছো? হ্যাঁ, গোপাল ভাঁড় যেমন দেখবা যে গোপাল ভাঁড় কিন্তু এইভাবে স্ট্রেট না, এইভাবে হাঁটে কিনা, পেট উঁচা হলেই কিন্তু এটা হবে। বুঝতে পারছো? একটা কোশ্চেন ছিল, তো হচ্ছে পাথরকুচির ক্ষেত্রেও তো হচ্ছে পাতায় খাদ্য তৈরি হয়, তো সালাদ ফাউন্ডেশনের সময় তো তখনও তো ওখানে শর্করা জাতীয় খাদ্য তৈরি হচ্ছে, প্লাস হচ্ছে দ্রাবকগুলো ওখানে জমা হচ্ছে, তো সেক্ষেত্রে তো খোলার কথা না, ওই যে বললাম খোলার শর্ত হলো দুইটা জিনিস। একটা হলো এই রিসেপ্টর প্রোটিন থাকতে হবে, তাছাড়া এটা সংকুচিত হবে না। মানে এটা যে এদিকে বেঁকে গেল না, এই বেঁকে যাওয়ার মেইন কারণ হলো রিসেপ্টর প্রোটিন। তো ওদের ওই রিসেপ্টর প্রোটিন নাই বলে বাঁকে না আর কি, রিসেপ্টর প্রোটিন নাই, বাঁকে না। তবে বলতে পারো যে তাহলে ওদের কি সালোক শোষণ হয় না? রাত্রেবেলা হয়, চাঁদের আলো বা কৃত্রিম আলোতে অল্প অল্প সালোক শোষণ ঘটে। আর ওরা তো অনেক বড় সড়ো গাছও না, ওদের তো অনেক কিছু বানাইতে হয় না। হ্যাঁ, তো যেসব আম জাম কাঁঠাল অনেক কিছু বানাইতে হয়, আম বানাইতে হয় তাই না, এটা সেটা বানাইতে হয়, এখানে সালোক শোষণ বেশি লাগবে। আর ওদের তো তেমন শাখা পোশাখা অত বেশি নাই, ওদের অল্প খাবার হলেই হয়। আচ্ছা, এখন তাহলে বুঝতে পারছো যে কেন এরকম হয়। যে তোমরা লক্ষ্য করছো কিনা, ছেলেরা তো লক্ষ্য করবা, যখন মসজিদে গেলেও যদি কখনো খুব বেশি মোটা মানে পেট উঁচা মানুষ হয়, তো দেখবা সে কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমি একবার নামাজে দাঁড়াইছি, তো দেখি যে একটা লোক নামাজে দাঁড়াইছে, তো নিয়ম কি যে সেদের দিকে তাকানো, তো উনি কিন্তু সেদের দিকে তাকাতে পারছে না, উনি এভাবে দাঁড়ালেন আমার পাশে, তো এইভাবে দাঁড়ায়, মানে পেট তো সামনে, এটা অটোমেটিকলি বেঁকে গেছে, বেঁকে যাবে। এইখানে এরকম হয়ে যাবে, এখানে টান পড়বে, এটা এদিক বেঁকে যাবে, এদিক টান পড়বে, এটা এদিক বেঁকে যাবে। বুঝতে পেলে তো? এইভাবে বেঁকে গেলে কি হবে, দুই দিকে বেঁকে গেল, তাহলে এখানে ছিদ্র হবে না? ছিদ্র হবে কিনা? এই যে ছিদ্র হলো, এই ছিদ্রতেই কিন্তু পানিও বাষ্প করে যায়, একই সাথে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডেরও আদান প্রদান ঘটে। তো এই কথাগুলাই কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। স্যার আসলে কি সালোক সংশ্লেষণ আলোর উপস্থিতি ছাড়া হয়? না, ওই যে তোমার ইয়েতে হবে নিরপেক্ষ পর্যায়ে সম্পূর্ণটাই আলোর উপর না, আমি নির্ভরশীল। বলি আলো ছাড়া সালোক সংশ্লেষণ কখনোই হবে না, হয় সেটা কৃত্রিম আলো অথবা চাঁদের আলো, কিন্তু আলো ছাড়া সালোক সংশ্লেষণ কখনোই ঘটবে না। চাঁদের প্রকট আলো যখন মানে পূর্ণিমার চাঁদ হয় না, ওইটা একটু আলো, ওই আলো তো স্বল্প পরিমাণ সালোক সংশ্লেষণ ঘটে। অথবা কার্বন বিজারণের জন্য তো সূর্যালোকের উপস্থিতি মাস্ট। হ্যাঁ, তা তো অবশ্যই। তো এখন হচ্ছে সালোক সংশ্লেষণ ঘটার ক্ষেত্রে তোমার হচ্ছে যে আলোটা অবশ্যই দরকার, আলো ছাড়া সালোক সংশ্লেষণ ঘটবে না। এখন সেটা কৃত্রিম আলো হোক আর যে আলো হোক। হ্যাঁ, অবশ্যই। ইউক্যালিপটাস গাছে তো অবশ্যই। দিন রাত অল টাইম কার্বন ডাই অক্সাইড জারি করে। না, শ্বসন ক্রিয়ায় মনে রাখবে একটা কথা, শ্বসন ক্রিয়ায় 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইড ত্যাগ, অক্সিজেন গ্রহণ, এটা শ্বসন 24 ঘন্টা চলে। উদ্ভিদের শ্বসন ঘটে 24 ওর ঘন্টা। বেশি চলে ইউক্যালিপটাস আমাদের যেমন শ্বসন কি সবসময় ঘটে না, উদ্ভিদেরও শ্বসন সবসময় ঘটে। শ্বসন কখনো বন্ধ হলে তো ওই গাছও বাঁচবে না, আমরাও বাঁচবো না। আমাদের যেমন শ্বসন যদি বন্ধ হয়ে মারা যাবে, গাছও মারা যাবে, কারণ ওই অক্সিজেন ছাড়া তো জারণ ঘটবে না, জারণ না ঘটলে এটিপি তৈরি হবে না, আর এটিপি ছাড়া সব কাজ বন্ধ, এটিপি ছাড়া সব কাজ বন্ধ। বুঝে গেল? হ্যাঁ, এটিপি তো বলা হচ্ছে না বায়োলজিক্যাল কয়েন, তাই কি না? তাহলে এই বায়োলজিক্যাল কয়েন মানে যেমন পৃথিবীতে মানুষ আসলে অ্যাকচুয়ালি যে টাকা পয়সা ছাড়া কিন্তু টিকে থাকা মুশকিল, টাকা পয়সা ছাড়া টিকে থাকা মুশকিল না, তাই কি না? তো এই জন্যই সেরকম উদ্ভিদ বা প্রাণী যাই বলো না, এটিপি ছাড়াও টিকে থাকতে পারবে না। তোমার শরীর খারাপ লাগছে নাকি? আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমরা এটা বুঝলাম, আমি প্রয়োজনে আরেকবার বলি, তোমরা একটু এটাকে মানে আরেকবার শুনে মুখস্থ করে ফেলো। তাহলে কি কি ঘটনা ঘটছে, যে মূলত রাত্রেবেলা এরকমই থাকে, যখনই সকাল হয় তখন এখানে কি কি ঘটনা ঘটে। প্রথমে সূর্যরশ্মির আলোর নীল বর্ণের আলোর রশ্মি এখানে ভিতরের দিকে কিছু প্রোটিন থাকে, যাদেরকে রিসেপ্টর প্রোটিন বলে, কোষ প্রাচীরের ভিতরের দিকে, পত্ররন্ধ্র কোষ প্রাচীরের ভিতরের দিকে। এই রিসেপ্টর প্রোটিন মানে কি, রিসিভ করে, যে প্রোটিনটা কোনো কিছু রিসিভ করে তাকে বলা হয় রিসেপ্টর প্রোটিন। এ হলো উদ্দীপ্ত হয়ে যেতে পারে কখন, আলো পেলে উদ্দীপ্ত হয়, তখন সে কিন্তু
যে কোনো কারণেই সে সংকোচন প্রসারণ হওয়ার ক্ষমতা অর্জন করে ফেলল। এবং কিছু আলো তোমার হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টে আলো গ্রহণ করে তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ কাজ ঘটাতে শুরু করে দিল। আর যখন এই সালোক সংশ্লেষণ ঘটালো তখন এখানে গ্লুকোজ তৈরি হলো। তো গ্লুকোজ তৈরি হওয়ার পর এই গ্লুকোজ যখনই তৈরি হয়ে যাবে তখন এখানে যে সাইটোপ্লাজম এর পানি আছে সেখানে তো ঘন হয়ে গেল, আর যেই মাত্র ঘন হলো এখানে তো আর গ্লুকোজ তৈরি হচ্ছে না, কাজে এখানকার পানি হালকা, মানে এখানকার দ্রবণ হালকা। তাহলে এখানকার পানি কি, এখানকার পানি হচ্ছে কম ঘনত্ব, এটা বেশি ঘনত্ব, তাহলে এখানকার পানি এর মধ্যে আসতে শুরু করবে, যেহেতু এটা অল্প ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়, তাই না? বুঝতে পারছো? তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি, হ্যাঁ?